আমরা নিজেদের খুব উন্নত ভাবি, তাই না? আমাদের পকেটে এখন সুপার কম্পিউটার। চোখের পলকে কয়েক হাজার মাইল দূরের মানুষের সাথে আমরা যোগাযোগ করছি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে চোখের সামনে বদলে দিচ্ছি চেনা পৃথিবীকে। মহাকাশের কক্ষপথে ঘুরছে আমাদের হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। কিন্তু একটু থামুন, একবার বুক ফুলিয়ে ভাবুন তো, আমরা কতটা শক্তিশালী। হয়তো আপনার মনে হবে আমরা প্রযুক্তির চরম শিখরে পৌঁছে গেছি, কিন্তু সত্যটা হলো এই বিশাল মহাজাগতিক স্কেলে বা কসমিক স্কেলে আমাদের আসল অবস্থান ঠিক কোথায়? আমরা কি আসলেই কোনো উন্নত বা বুদ্ধিমান সভ্যতা, নাকি আমাদের অজান্তেই আমরা এখনো এক অন্ধকার আদিম স্তরে বন্দী হয়ে পড়ে আছি? এই অস্বস্তিকর প্রশ্নটির উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1964 সালে, শীতল যুদ্ধের সেই উত্তাল সময়ে। রাশিয়ান জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কার্দাসেভ মহাবিশ্বের সম্ভাব্য ভিন গ্রহের বা এলিয়েন সভ্যতাগুলোকে পরিমাপ করার জন্য একটি বৈপ্লবিক স্কেল তৈরি করেন। বিজ্ঞান জগতে একে বলা হয় কার্দাসেভ স্কেল। কার্দাসেভ একটি অদ্ভুত কিন্তু অকাঠ্য সত্য বুঝতে পেরেছিলেন: একটি সভ্যতা কতটা উন্নত তা ফেসবুকের ফলোয়ার, আইফোনের মডেল কিংবা আমাদের তৈরি বহুতল ভবন দিয়ে মাপা যায় না। মহাজাগতিক নিয়মে একটি সভ্যতার শ্রেষ্ঠত্ব মাপা হয় কেবল একটি মাত্র প্যারামিটার দিয়ে, আর তা হলো সেই সভ্যতা তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মহাবিশ্বকে শাসন করতে ঠিক কতটা শক্তি বা এনার্জি নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কার্দাসেভের এই স্কেল অনুযায়ী মহাবিশ্বে মূলত তিন ধরনের উন্নত সভ্যতা থাকা সম্ভব। কিন্তু বিখ্যাত বিজ্ঞানী কার্ল সাগান যখন এই স্কেলে আমাদের শক্তির ব্যবহার গণনা করলেন, তখন এক নির্মম সত্য সামনে এলো। সাগান দেখালেন মানুষ এখনো টাইপ 1 সভ্যতার দরজাতেও পৌঁছতে পারেনি। আমরা বর্তমানে অবস্থান করছি মাত্র টাইপ 073 সভ্যতায়। অর্থাৎ আমরা এখনো একটি টাইপ 0 বা শূন্য স্তরের সভ্যতা। বিশ্বজুড়ে এত দেওয়াল, এত যুদ্ধ আর এত ক্ষমতার দাপট দেখানোর পরেও আমাদের শক্তির মূল উৎস কি জানেন? কোটি কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ, যা আমরা কয়লা, তেল আর গ্যাস হিসেবে পুড়িয়ে নোংরা শক্তি তৈরি করি। আমরা এখনো প্রকৃতির দয়ার ওপর বেঁচে আছি। কিন্তু এই আদিম শিকল ভাঙার সময় কি তবে চলে এসেছে? 2026 সালের আধুনিক বিজ্ঞান আমাদের ঠিক কোন ভবিষ্যতের দিকে ইশারা করছে? নিকোলাই কার্দাসেভের মহাজাগতিক সিঁড়ির প্রথম ধাপটি হল টাইপ 1 সভ্যতা, যাকে বিজ্ঞানীরা বলেন প্ল্যানেটারি সিভিলাইজেশন বা গ্রহীয় সভ্যতা। এটি এমন এক যুগান্তকারী স্তর যেখানে একটি বুদ্ধিমান প্রজাতি তার নিজের গ্রহের ওপর প্রকৃতির সমস্ত শক্তির ওপর 100% নিয়ন্ত্রণ হাসিল করে নেয়। একবার ভাবুন এর গভীরতা কতখানি। আজ আমাদের পৃথিবীতে সামান্য একটু বৃষ্টি, তীব্র খরা কিংবা বিধ্বংসী টর্নেডো হলে আমরা ঘরের কোণে লুকিয়ে থাকি। কিন্তু যখন আমরা টাইপ 1 সভ্যতায় পৌঁছব, তখন এই দানবীয় প্রকৃতি আমাদের হাতে পুতুলে পরিণত হবে। তখন মানুষ চাইলে সাহারা মরুভূমির বুক চিরে এক নিমেষে কৃত্রিম বৃষ্টি নামিয়ে তাকে সবুজ অরণ্য বানিয়ে দিতে পারবে। প্রশান্ত মহাসাগরের কোনো তীব্র সুনামি বা টেকটনিক প্লেটের নড়াচড়ায় মারাত্মক ভূমিকম্প তৈরি হতে নিলে আমাদের ভূগর্ভস্থ এনার্জি অ্যাবজর্বারগুলো সেই কম্পনের সমস্ত শক্তি শুষে নিয়ে তাকে বিদ্যুতে রূপান্তরিত করবে। মহাসাগরের প্রতিটি ঢেউয়ের গর্জন, বায়ুমণ্ডলের প্রতিটি ঝড়ের গতি, মাটির গভীরের আগ্নেয়গিরির ফুটন্ত লাভা, সব কিছুকে মানুষ তার নিজের স্বার্থে নিজের শক্তির চাকা সচল রাখতে ব্যবহার করবে। আমরা আর প্রকৃতির দয়ার ওপর বেঁচে থাকা অসহায় প্রাণী হয়ে থাকব না। আমরা হব এই পৃথিবীর একচ্ছত্র মালিক ও নিয়ন্তা। কিন্তু মহাবিশ্বের কাছে একটি গ্রহের শক্তি তো মহাসাগরের এক ফোঁটা জলের মতো। টাইপ 1 সভ্যতার গণ্ডি পেরিয়ে মানুষ যখন আরও ক্ষুধার্ত হয়ে উঠবে শক্তির জন্য, তখন আমরা পা রাখবো টাইপ 2 সভ্যতায়,
যার নাম স্টেলার সিভিলাইজেশনস বা নক্ষত্রীয় সভ্যতা। এই স্তরে একটি সভ্যতা তার নিজস্ব মাতৃ নক্ষত্রের অর্থাৎ আমাদের ক্ষেত্রে সূর্যের উৎপাদিত শক্তির শেষ কণাটিও সরাসরি বন্দি করে ব্যবহার করার ক্ষমতা অর্জন করবে। সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি মহাকাশে ছড়িয়ে দিচ্ছে তার মাত্র ১০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে, আর তাতেই আমাদের পুরো গ্রহ সচল থাকে। তাহলে ভাবুন, সূর্যের পুরো শক্তি যদি আমরা ধরে রাখতে পারি তবে আমাদের ক্ষমতা কেমন হবে। কিন্তু কিভাবে সম্ভব এটি? এখানেই জন্ম নেয় বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে অবাস্তব অথচ তাত্ত্বিকভাবে সত্য মেগা স্ট্রাকচার, ডাইসন স্ফিয়ার বা ডাইসন সোয়ার্ম। বিজ্ঞানীরা কল্পনা করেন, মানুষ যখন টাইপ 2 স্তরে যাবে তখন আমরা বুধ বা শুক্র গ্রহের মতো গোটা একটি গ্রহকে ভেঙে তার কাঁচা মাল দিয়ে সূর্যকে চারপাশ থেকে ঘিরে ফেলা একটি বিশাল কল্পনাতীত গোলক বা খাঁচা তৈরি করব। এই খাঁচার ভেতরে কোটি কোটি সোলার প্যানেল সূর্যের সমস্ত আলো ও শক্তিকে লেজার বিমের মাধ্যমে আমাদের এনার্জি হাবে পাঠিয়ে দেবে। এই স্তরে পৌঁছানোর পর মানুষের শক্তির অভাব চিরতরে ঘুচে যাবে। আমাদের কাছে থাকবে এত ক্ষমতা যে আমরা চাইলে আস্ত একটা নতুন গ্রহ তৈরি করতে পারবো, কিংবা সৌরজগতের যে কোনো গ্রহকে টেনে তার কক্ষপথ বদলে দিতে পারবো। কিন্তু কার্দাসেভ স্কেলের চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি এখনো বাকি। তা হলো টাইপ 3 সভ্যতা, গ্যালাকটিক সিভিলাইজেশনস বা ছায়াপথীয় সভ্যতা। এই স্তরে পৌঁছানো কোনো প্রজাতি মানুষের কল্পনার সমস্ত সীমানা পার করে যায়। এরা তখন কেবল একটি সূর্যের শক্তির উপর নির্ভর করে না, এরা পুরো ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির ১০০ কোটি নক্ষত্রের সব কটিকে নিজের শক্তির গৃহে জুড়ে নেয়। টাইপ 3 সভ্যতার কাছে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো হলো এক একটি পাওয়ার জেনারেটর, যা থেকে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়াট শক্তি অনায়াসে চুষে নেয়। এদের কাছে স্থান এবং সময় অর্থাৎ স্পেস এবং টাইম কোনো বাধা নয়, বরং স্রেফ হাতের খেলার উপাদান। এরা আলোর গতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়ার্প ড্রাইভ বা কৃত্রিম ওয়ার্ম হোল তৈরি করে চোখের পলকে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারে। এদের কাছে কোনো একটি নির্দিষ্ট হোম প্ল্যানেট বা আদি বাসস্থান থাকে না, পুরো ছায়াপথই হয় এদের বাড়ি। এদের প্রযুক্তি আর সাধারণ মানুষের কাছে প্রযুক্তি মনে হবে না, মনে হবে জাদুকরী কোনো ঐশ্বরিক ক্ষমতা। এরা চাইলে নতুন নক্ষত্র সৃষ্টি করতে পারে, আবার যে কোনো নক্ষত্রকে নিভিয়ে দিতে পারে। তাহলে একবার ভেবে দেখুন, টাইপ 0-র এই সস্তা তেলের উপর নির্ভরশীল ক্ষুদ্র আমরা আর টাইপ 3-র এই মহাজাগতিক ঈশ্বরতুল্য সভ্যতা, এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে কোটি কোটি বছরের বিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আসলেই কোনোদিন এই সিঁড়িতে পা রাখতে পারবে, নাকি আমরা টাইপ 1-এ যাওয়ার আগেই নিজেদের ধ্বংস করে ফেলব? 2026 সালের ল্যাবরেটরি থেকে আসা সূত্রগুলো কিন্তু এক নতুন আশার আলো দেখাচ্ছে। সিঁড়ির সেই ঈশ্বরতুল্য টাইপ 3 সভ্যতাকে স্বপ্ন দেখা আমরা কত সহজে ভুলে যাই যে আমাদের পায়ে আজও জড়িয়ে আছে এক আদিম দাসত্বের শিকল। সত্যটা হলো, মানুষ আজও কার্দাসেভ স্কেলের তলানিতে অর্থাৎ টাইপ 0 স্তরে বন্দী হয়ে আছে। আমরা নিজেদের যতই আধুনিক দাবি করি না কেন, আমাদের পুরো সভ্যতার চাকা আজও সচল থাকে কোটি কোটি বছরের পুরনো গলিতে জীবাশ্ম আর মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ পুড়িয়ে। আমরা আজও মাটির বুক চিরে কয়লা, তেল আর গ্যাস খুঁড়ে বের করি আমাদের আলো জ্বালাতে, গাড়ি চালাতে। এই জীবাশ্ম জ্বালানির ফাঁদই হলো আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যেহেতু মাটির নিচের এই তেল আর গ্যাসের পরিমাণ সীমিত, তাই এই শক্তির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে জন্ম নেয় নোংরা ভূ রাজনীতি, আন্তর্জাতিক যুদ্ধ এবং ধ্বংসাত্মক মুদ্রাস্ফীতি। একটি দেশ আরেকটি দেশের ওপর আধিপত্য খাটায় কেবল একটুখানি বাড়তি তেলের কুঁয়োর জন্য। এই শক্তির অভাবই আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে রাখে,
সমাজকে করে তোলে অস্থির। যে সভ্যতা আজও শক্তির জন্য মাটির নিচে পড়ে থাকা ময়লার ওপর নির্ভরশীল, সে সভ্যতা মহাবিশ্ব জয় করবে কিভাবে? আর প্রকৃতির শক্তির সামনে আমাদের এই সাজানো আধুনিক অহংকার কতটা কলকা, তা আমরা প্রতি বছর টের পাই। একটু ভাবুন তো, আমরা পারমাণবিক বোমা বানিয়েছি, মঙ্গলে রোভার পাঠিয়েছি, অথচ প্রকৃতি যদি তার সামান্য একটু ডানার ঝাপটা দেয়, আমাদের পুরো প্রযুক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একটি সাধারণ ক্যাটাগরি 5 হ্যারিকেন কিংবা রিক্টার স্কেলের 8 মাত্রার একটি ভূমিকম্প আমাদের শত বছরের পরিশ্রমে গড়া আধুনিক শহরগুলোকে মাত্র কয়েক সেকেন্ডে কংক্রিটের কবরস্থানে পরিণত করতে পারে। আমরা প্রকৃতির সেই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, আজও তাকে সফলভাবে প্রতিরোধ করার ক্ষমতাটুকুও অর্জন করতে পারিনি। একটি ঝড় আমাদের পুরো পাওয়ার গ্রিডকে স্তব্ধ করে দেয়। একটি বন্যা আমাদের কোটি টাকার যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেয়। আমরা আজও প্রকৃতির তৈরি খাঁচায় বন্দি অসহায় কিছু জীব ছাড়া আর কিছুই নই। এখানেই বিজ্ঞানীদের সবচেয়ে বড় ভয়। কার্দাসেভ স্কেলের নিয়মে টাইপ 0 থেকে টাইপ 1 সভ্যতায় পৌঁছানোর এই মধ্যবর্তী রূপান্তরের সময়টাই হলো পুরো মহাবিশ্বের যে কোনো বুদ্ধিমান প্রজাতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক সময়। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় এই মরণ ফাঁদকে বলা হয় দ্য গ্রেট ফিল্টার। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বে হয়তো আমাদের মতো কোটি কোটি সভ্যতা জন্ম নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে 99% সভ্যতাই টাইপ 1 স্তরে পৌঁছানোর আগেই এই গ্রেট ফিল্টারে আটকে গিয়ে ধ্বংস হয়ে গেছে। যখন একটি আদিম সভ্যতা হঠাৎ করে পরমাণু বোমা বা জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক প্রযুক্তি হাতে পায়, কিন্তু সেই প্রযুক্তিকে সামলানোর মতো পরিপক্কতা বা বুদ্ধি তাদের থাকে না, তখন তারা নিজেরাই নিজেদের বিলুপ্তি ডেকে আনে। আজ মানুষও ঠিক সেই ফিল্টারের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের একদিকে আছে জলবায়ু পরিবর্তনের চরম সংকট, আর অন্যদিকে আছে পারমাণবিক যুদ্ধের আত্মঘাতী উন্মাদনা। মানুষ কি পারবে এই মহাজাগতিক বাধা পার হয়ে টাইপ 1-এর আলোয় পৌঁছতে? নাকি আমরাও মহাবিশ্বের কোটি কোটি হারিয়ে যাওয়া সভ্যতার মতো স্রেফ ধুলোবালি হয়ে থেকে যাব? এই যখন পরিস্থিতি, ঠিক তখনই 2026 সালের গবেষণার থেকে বিজ্ঞানীরা এমন কিছু প্রযুক্তি রেকর্ড করেছেন যা আমাদের এই আদিম শিকল ছিঁড়ে ফেলার ইঙ্গিত দিচ্ছে। মানুষ এমন এক প্রজাতি যা শিকল ভেঙে বেরিয়ে আসতেই ভালোবাসে। যখন মনে হচ্ছিল জীবাশ্ম জ্বালানির নোংরা ধোঁয়া আর গ্রেট ফিল্টারের মরণ ফাঁদ আমাদের গ্রাস করে নেবে, ঠিক তখনই 2026 সালের ল্যাবরেটরির বন্ধ দরজার আড়ালে ঘটে গেছে এক বৈপ্লবিক বিস্ফোরণ। মানুষ অবশেষে এমন এক প্রযুক্তিকে সফলভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যা আমাদের টাইপ 1 সভ্যতায় নিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি। তা হলো নিউক্লিয়ার ফিউশন। ফ্রান্সের ইটার প্রজেক্ট থেকে শুরু করে আমেরিকার লরেন্স লিভারমোর ল্যাবরেটরির মতো অত্যন্ত অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগারগুলিতে 2026 সালে নেট এনার্জি গেইনের বা শক্তির উৎপাদনের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। সূর্য ঠিক যেভাবে গত কোটি কোটি বছর ধরে কোনো দূষণ ছাড়া অন্তহীন শক্তি তৈরি করে চলেছে, মানুষ আজ ল্যাবে কৃত্রিমভাবে ঠিক হুবহু সেই একই প্রক্রিয়ায় সফলভাবে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। 2টি হাইড্রোজেনের পরমাণুকে প্রচণ্ড তাপে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই কৃত্রিম সূর্য। এই ফিউশন প্রযুক্তির সবচেয়ে বড় জাদু হলো এতে কোনো ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় না, থাকে না কোনো দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় বজ্র। মাত্র 1 গ্লাস জল থেকে এই প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি তৈরি করা সম্ভব, তা দিয়ে একটি পুরো শহরের কোটি কোটি মানুষের মাসের পর মাসের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে ফেলা যায়। মানুষ অবশেষে প্রকৃতির সবচেয়ে বড় শক্তির গোপন কোডটি ডিকোড করে ফেলেছে। আমরা এখন আর মাটির নিচের তেলের ওপর নির্ভরশীল নই, আমরা এখন নিজেই সূর্যের জন্ম দিতে পারি।
তবে শুধু পৃথিবীর বুকেই নয়, 2026 সালে আমাদের শক্তির সন্ধান ছড়িয়ে পড়েছে মহাশূন্যের অসীম শূন্যতাতেও। এতদিন ধরে স্পেস বেসড সোলার পাওয়ার বা মহাশূন্য থেকে সৌরশক্তি সংগ্রহের ধারণাটি কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাতায় বন্দী ছিল, কারণ মহাকাশে বিশাল সোলার প্যানেল পাঠানোর খরচ ছিল আকাশচুম্বী। কিন্তু 2026 সালে এসে স্পেসএক্স এর মতো বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলোর ভারী এবং পুনর্ব্যবহারযোগ্য রকেটের অভাবনীয় সাফল্যের কারণে মহাকাশে ভারী মালামাল পাঠানোর খরচ এক ধাক্কায় প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। আর এই সুযোগেই বাস্তবে রূপ নিচ্ছে স্পিড বেস সোলার পাওয়ার প্রজেক্ট। বিজ্ঞানীরা এখন পৃথিবীর কক্ষপথে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত বিশাল এবং অতি পাতলা সোলার প্যানেলের গ্রিড স্থাপন করেছেন। পৃথিবীতে মেঘ, বৃষ্টি বা রাতের অন্ধকারের কারণে সৌরশক্তি উৎপাদনে বাধা আসে, কিন্তু মহাকাশে কোনো রাত নেই, কোনো মেঘ নেই, যেখানে 24 ঘন্টা বছরে 365 দিন সূর্য তার তীব্র আলো ছড়িয়ে যাচ্ছে। মহাকাশের এই প্যানেলগুলো সেই কাঁচা সৌরশক্তিকে শুষে নিয়ে তাকে লেজার কিংবা অদৃশ্য মাইক্রোওয়েভ বিমে রূপান্তরিত করছে এবং সরাসরি পৃথিবীতে থাকা রিসিভার স্টেশনগুলোতে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে, তা হোক কোনো দুর্গম মরুভূমি কিংবা বিচ্ছিন্ন দ্বীপ, সবখানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সীমাহীন এবং সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া বিদ্যুৎ। কিন্তু ল্যাবে কৃত্রিম সূর্য তৈরি করা আর মহাকাশ থেকে শক্তির লেজার ছুঁড়ে দেওয়াই তো শেষ কথা নয়। এই বিপুল পরিমাণ কল্পনাতীত শক্তিকে যদি সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে 1 সেকেন্ডের অসতর্কতায় পুরো পৃথিবীর পাওয়ার গ্রিড পুড়ে ছাই হয়ে যেতে পারে। আর এই দানবীয় শক্তিকে সামলানোর জন্য মানুষের প্রয়োজন ছিল একটি অতি মানবীয় মস্তিষ্কের। 2026 সালে এসে গুরুদায়িত্বটি নিজের কাঁধে তুলে নিয়েছেন অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং কোয়ান্টাম কম্পিউটারিং প্রযুক্তির এক অনন্য যুগলবন্দি। আজ কোয়ান্টাম সুপার কম্পিউটারগুলো পুরো পৃথিবীর শক্তি ব্যবস্থাকে একটি একক গ্লোবাল এনার্জি গ্রিডের বা বিশ্বব্যাপী সমন্বিত গ্রিডের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। এই কোয়ান্টাম এআই প্রতি মিলি সেকেন্ডে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে নির্ধারণ করে মহাকাশ থেকে আসা বা ফিউশন রিঅ্যাক্টরে তৈরি হওয়া শক্তিকে ঠিক কোন শহরের কোন হসপিটালে কোন ফ্যাক্টরিতে কতটা পাঠাতে হবে। কোথাও শক্তির অপচয় হওয়ার কোনো সুযোগ নেই। যদি পৃথিবীর এক প্রান্তে কোনো বড় ঝড় বা বিপর্যয় আসে, এআই চোখের পলকে সেই অঞ্চলের গ্রিডকে রিরুট করে অন্য সুরক্ষিত উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ সচল রাখে। এই আল্ট্রা মডার্ন প্রযুক্তিগুলোর হাত ধরেই মানুষ আজ টাইপ জিরোর অন্ধকার শিকলগুলো একে একে কেটে ফেলছে। আমরা আর অনিয়ন্ত্রিত আদিম সমাজ নই। এই এআই, কোয়ান্টাম গ্রিড এবং নিউক্লিয়ার ফিউশনের হাত ধরে মানবজাতি অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার প্রথম মহাজাগতিক পদার্পণ করতে যাচ্ছে। কিন্তু কেমন হবে সেই টাইপ 1 সভ্যতার পৃথিবী? সেখানে আমাদের জীবন কতটা বদলে যাবে? চলুন দেখে আসি সেই গৌরবময় ভবিষ্যতের এক অবিশ্বাস্য ঝলক। 2026 সালের সেই বৈপ্লবিক প্রযুক্তিগুলোর হাত ধরে মানুষ যখন নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবে, তখন আমাদের পৃথিবী আর আজকের মতো থাকবে না। আমরা প্রবেশ করব টাইপ 1 সভ্যতায়। আর এই নতুন পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হবে আবহাওয়া এবং জলবায়ুর ওপরে মানুষের পূর্ণ ও নিখুঁত নিয়ন্ত্রণ। জিও ইঞ্জিনিয়ারিং বা ভূপ্রকৌশল তখন আর কোনো তাত্ত্বিক বিষয় থাকবে না, তা হবে আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব রূপ। একবার বুক ভরে শ্বাস নিয়ে কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা, যেখানে খরা বা তীব্র দাবদাহের কারণে কোনো ফসলের মাঠ চচ্চর করে ফেটে যাচ্ছে না। মানুষ তার নিজস্ব ক্লাইমেট কন্ট্রোলিং নেটওয়ার্কের মাধ্যমে যখন খুশি যেখানে খুশি ঠিক ততটুকুই বৃষ্টি নামাতে পারবে, যতটুকু প্রকৃতির জন্য অপ্রয়োজনীয়। সাহারা মরুভূমির মতো মাইলের পর মাইল বিস্তৃত তপ্ত বালুচর যখন পরিণত হবে পৃথিবীর সবচেয়ে বড় আর সবুজ বনাঞ্চলে, ঠিক একইভাবে সাইবেরিয়া বা
অ্যান্টার্কটিকার তীব্র হাড় কাঁপানো ঠান্ডাকে মানুষ তার অরবিটাল মিরর বা মহাজাগতিক আয়নার আলো দিয়ে নিয়ন্ত্রণ করে এক আরামদায়ক বাসযোগ্য তাপমাত্রায় নিয়ে আসতে পারবে। আজ এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা নিয়ে পুরো মানবজাতি আতঙ্কে দিন কাটাচ্ছে, টাইপ 1 সভ্যতায় এসে সেই শব্দটাই ইতিহাস হয়ে যাবে। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া থমকে যাবে, সমুদ্রের জলের স্তর থাকবে একদম নিখুঁত নিয়ন্ত্রণে। মানুষ তখন আর প্রকৃতির তৈরি আবহাওয়ায় বাঁচবে না, মানুষ নিজেই হবে তার নিজের আবহাওয়ার স্থপতি। কিন্তু এই জলবায়ু নিয়ন্ত্রণের চেয়েও বড় পরিবর্তনটি আসবে আমাদের সমাজে এবং অর্থনীতিতে। অর্থনীতিবিদরা একে বলেন পোস্ট স্কারসিটি ইকোনমি বা প্রাচুর্যের অর্থনীতি। যখন নিউক্লিয়ার ফিউশন এবং স্পেস সোলার পাওয়ারের মাধ্যমে সীমাহীন শক্তি সম্পন্ন বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, তখন আমাদের বেঁচে থাকার পুরো সংজ্ঞাটাই বদলে যাবে। একটু ভেবে দেখুন, আজ আমাদের এত খাটুনি, এত মানসিক চাপ কেন? মাসের শেষে বিদ্যুৎ বিল দেওয়ার, গাড়ির তেলের চড়া দাম মেটানো আর প্রতিনিয়ত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির সাথে লড়াই করার জন্য। কিন্তু টাইপ 1 সভ্যতার বিদ্যুৎ বিল, তেলের দাম বা গ্যাসের সংকটের মতো শব্দগুলো চিরতরে ডিকশনারি থেকে হারিয়ে যাবে। শক্তি যখন নিখরচায় মিলবে, তখন যে কোনো জিনিস উৎপাদন করার খরচ নেমে আসবে শূন্যের কাছাকাছি। এ সরকারি প্রভাব পড়বে আমাদের খাদ্য উৎপাদনে। সীমাহীন শক্তির সাহায্যে তৈরি হবে বিশালাকার গ্লোবাল ভার্টিক্যাল ফার্ম বা বহুতল স্বয়ংক্রিয় খামার, যেখানে এআই এবং রোবোটিক্সের মাধ্যমে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার তৈরি হবে সম্পূর্ণ বিনামূল্যে। খাদ্যাভাব বা ক্ষুধার জ্বালায় পৃথিবীর কোনো প্রান্তে কোনো শিশুকে আর মরতে হবে না। মানুষের জীবন ধারণের মৌলিক খরচ যখন শূন্যে নেমে আসবে, তখন মানুষ বেঁচে থাকবে কেবল বেঁচে থাকার আনন্দের জন্য নয়, কোনো অভাবের তাড়নায় নয়। শিক্ষা, গবেষণা আর সৃজনশীলতাই হবে মানুষের একমাত্র কাজ। এই সীমাহীন প্রাচুর্য আর নিরাপত্তার সবচেয়ে বড় উপহার হবে আমাদের সমাজ ব্যবস্থা। টাইপ 0 সভ্যতায় আমাদের যত যুদ্ধ আর হিংসা, তার মূলে ছিল রিসোর্স বা সম্পদের সীমাবদ্ধতা। কিন্তু টাইপ 1 সভ্যতায় যখন শক্তির কোনো অভাব থাকবে না, তখন সীমানা বা বর্ডারের জন্য যুদ্ধ করার কোনো যৌতিকতাই অবশিষ্ট থাকবে না। পুরো পৃথিবী তখন কোনো আলাদা আলাদা টুকরো দেশ নয়, বরং একটি একক বৈশ্বিক কমিউনিটি হিসেবে কাজ করবে। একে বিজ্ঞানীরা বলেন গ্লোবাল ইউনিফাইড কনসাসনেস বা বৈশ্বিক সমন্বিত চেতনা। আমাদের ভাষা, আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের সংস্কৃতি এক সুতোয় গেঁথে যাবে। আলাদা কোনো বর্ডার থাকবে না, থাকবে না কোনো শক্তির দ্বন্দ্ব বা অস্ত্রের প্রতিযোগিতা। মানুষ তখন নিজেকে কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হিসেবে পরিচয় দেবে না। আমরা বুক ফুলিয়ে নিজেদের পরিচয় দেব এই পুরো পৃথিবীর প্রতিনিধি হিসাবে। আর এইভাবেই মানুষ একটি প্ল্যানেটারি স্পেসিস বা আন্তঃগ্রহীয় প্রজাতিতে পরিণত হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সফলভাবে সম্পন্ন করবে। পৃথিবীর সব শক্তিকে হাতের মুঠোয় নিয়ে এক সুসংহত সমাজ গড়ে মানুষ তখন তৈরি হবে তার পরবর্তী আসল অভিযানের জন্য। তা হলো সৌরজগতের বাকি গ্রহগুলোকে জয় করা। আদিমতার অন্ধকার খাঁচা ভেঙে মানুষ আজ আলোর যে পথে পা বাড়িয়েছে, তা আমাদের এক দেবতুল্য ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই অন্তহীন মহাজাগতিক যাত্রায় আমাদের শেষ গন্তব্য কোথায়? আজ আমাদের এই পুরো প্রমাণ্য চিত্রের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, আমরা আসলে দাঁড়িয়ে আছি এক অনন্ত মহাজাগতিক যাত্রার শুরুর লাইনে। মানব ইতিহাসের কোটি কোটি বছরের ইতিহাসে আমাদের এই বর্তমান প্রজন্মটি সবচেয়ে ভাগ্যবান এবং একই সাথে সবচেয়ে বেশি দায়বদ্ধ। কারণ আমরা এমন এক অনন্য সন্ধিক্ষণে বা ক্রস রোডে বাস করছি, যা নির্ধারণ করে দেবে আগামী 1,00,000 বছরে আমাদের বংশধরেদের ভাগ্য কেমন হবে। বিজ্ঞানীদের মতে, আমরা যদি আমাদের ভেতরের যুদ্ধ আর ধ্বংসাত্মক মানসিকতা ভুলে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারি,
তবে আগামী মাত্র ১০০ থেকে ২০০ বছরের মধ্যে মানুষ সম্পূর্ণভাবে একটি টাইপ 1 সভ্যতায় রূপান্তরিত হবে। প্রকৃতির তৈরি করা আদিম নিয়মের ওপর মানুষের এই বিজয় হবে এক চূড়ান্ত চাল। এটিই হবে প্রকৃতির বিরুদ্ধে বিজ্ঞানের ইতিহাসের এক অনবদ্য চেকমেট। আমরাই সেই প্রজন্ম যারা টাইপ 0-র অন্ধকার থেকে টাইপ 1-এর আলোর দিকে রূপান্তরের এই মহা বিপ্লব নিজের চোখে প্রত্যক্ষ করছি। তাই দিন শেষে এই কার্দাশেভ স্কেল কেবল শক্তির ব্যবহার পরিমাপ করার কোনো সাধারণ বৈজ্ঞানিক স্কেল বা গাণিতিক সমীকরণ নয়। এটি আসলে মহাবিশ্বের বুকে আমাদের টিকে থাকার এবং আমাদের শ্রেষ্ঠ প্রমাণ করার এক পরম প্রমাণপত্র। মহাবিশ্বের এই অন্তহীন কোটি কোটি আলোকবর্ষ ব্যাপী নিছিদ্র অন্ধকারের মাঝে আমাদের এই ছোট্ট নীল গ্রহটি খুবই নগণ্য। এখন সিদ্ধান্ত আমাদের নিজেদের। মানুষ কি তার নিজেদের ভেতরের লোভ, হিংসা আর যুদ্ধ দিয়ে তৈরি আত্মঘাতী আগুনে জ্বলে পুড়ে কোনো এক ক্ষণস্থায়ী ধূমকেতুর মতো এই মহাজাগতিক শূন্যতায় চিরতরে হারিয়ে যাবে, নাকি আমাদের জ্ঞান, বিজ্ঞান আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে এই অনন্ত নক্ষত্রের আলোয় নিজেদের নাম চিরকালের জন্য অমর করে লিখে যাবে? আমরা অন্ধকারের দাসত্ব পেরিয়ে আলোর ঈশ্বর হওয়ার ক্ষমতা রাখি। প্রকৃতির সমস্ত শক্তিকে হাতের মুঠোয় করে মানুষ একদিন এই পুরো মহাবিশ্ব শাসন করবে। বিজ্ঞান আজ আমাদের সেই স্বপ্নই দেখাচ্ছে। তবে গল্পটি শেষ করার আগে আজ প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই। আপনার গভীর অন্তর্দৃষ্টি কি বলে? মানুষ কি তার নিজেদের তৈরি করা পরমাণু যুদ্ধ কিংবা জলবায়ু পরিবর্তনের গ্রেট ফিল্টারে আটকে গিয়ে ধ্বংস হয়ে যাবে, নাকি সমস্ত বাধা পেরিয়ে আমরা সত্যি সত্যিই একদিন টাইপ 1 সভ্যতার সেই গৌরবময় ও সুন্দর ভবিষ্যৎ ছুঁতে পারব? কমেন্ট করে আপনার মূল্যবান ও চিন্তাশীল মতামতটি অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মহাবিশ্বের এমন সব রোমাঞ্চকর বৈজ্ঞানিক রহস্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।